দর্শক শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুদকের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মের দুদকে হাজিরার দিন আজ। হাজির না হলে বেনজির আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তারাও। এর আগে 9 জুন দুদকে তলব করা হয় তাদের, তখন আবেদন করলে সময় বাড়িয়ে দেয় দুদক। সময় বাড়ানোর পরও হাজির হননি সাবেক পুলিশ মহাপরিদর্শক। একই সাথে নতুন করে সময় আবেদনও করেননি। গত 22 মে বেনজির আহমেদকে 6 জুন দুদকের সেগুনবাগিচা সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হয়। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত 17 দিন সময় বাড়িয়ে দেয় দুদক। এবারও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক, বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মের দুদকে হাজিরার দিন ছিল আজ। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? মাহবুবা যেমনটি বলছিলেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মের আজকে কিন্তু দুদকে হাজির হওয়ার দিন রয়েছে। এর আগে কিন্তু জিশান মির্জা এবং তার যে 2 মেয়ে রয়েছেন তাদেরকে কিন্তু তলব করেছিল হচ্ছে 9 জুন। সে সময় কিন্তু তারা সময় আবেদন করেছিলেন, কিন্তু গতকাল ছিল হচ্ছে বেনজির আহমেদের যে সাবেক পুলিশ প্রধান রয়েছেন তার কিন্তু হাজিরার দিন। তিনি কিন্তু উপস্থিত না হয়ে কিন্তু 21 জুন কিন্তু তার আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিয়েছেন একটি চিঠির মাধ্যমে। কিন্তু আজকে তারা আসবেন কিনা সে বিষয়ে কিন্তু হচ্ছে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। তারা এইভাবে আইনজীবীর মাধ্যমে তারা লিখিত বক্তব্য পাঠাবেন কিনা, বা বেনজির আহমেদের যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন সেই বক্তব্যের মাধ্যমে তাদের সম্পদের বিবরণীর যে ব্যাখ্যা দেওয়ার কথা সেটাও পাঠিয়েছেন কিনা সেটা কিন্তু দুদকের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি ক্লিয়ার করা হয়নি। কিন্তু আজকে যে তাদের দুদকে হাজির হওয়ার কথা রয়েছে, তারা যদি আজকে হাজির না হন তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টি রয়েছে তারাও কিন্তু সেই সুযোগটি হারাবেন, এবং দুদকের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার যে তাদের সম্পদ বিবরণীর যে সঠিক আছে কিনা সে বিষয়গুলো যদি তারা উপস্থাপন না করেন তাহলে দুদক আইনে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবে। আমি যদি এর আগে একটু বলে রাখি যে হচ্ছে এর আগে কিন্তু হচ্ছে সাবেক প্রধান বিচারপতি SK সিনহা এবং অর্থ পাচারকারী PK হাওলাদারের কিন্তু হচ্ছে তাদেরকেও কিন্তু দুদক বারবার তলব করেছিল। তারা কিন্তু তলবের জবাব দেননি কোনো, বা তারা কিন্তু দুদকে হাজির হননি। সেক্ষেত্রে কিন্তু দুদক তাদেরকে হচ্ছে তাদের আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিয়েছেন, এবং এই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা ও তার 2 মেয়ের এই একইভাবে ব্যবস্থা নেবেন কিনা সে বিষয়গুলো নিয়েও কিন্তু তদন্তকারী দল দুদকের যে রয়েছে তারা কিন্তু তদন্ত করছেন, এবং তদন্ত শেষে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে দুদক কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। কমতে শুরু করেছে দেশের বিভিন্ন স্থানে নদ নদীর পানি। সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমার পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করেই পানি আসায় বসতঘরে থাকা জিনিসপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তালিকা তৈরি করার কথা জানান জেলা প্রশাসক। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলে এখনও রাস্তাঘাট তলিয়ে থাকায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। পানিবন্দী রয়েছেন অনেকেই। নদ নদীর পানি কমলে এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন এবং মানুষের দুর্ভোগের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, কুড়িগ্রামের সবকটি নদ নদী, বিশেষ করে ধরলা, তিস্তা এবং দুধকুমার সহ যে 16টি নদ নদী রয়েছে এগুলোর পানি কিন্তু একেবারেই কমে গেছে। এখন কিন্তু বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে বন্যার যে উন্নতি সেটা কিন্তু ব্যাপকভাবে হয়েছে। চরাঞ্চল থেকে পানি কিন্তু ইতিমধ্যে নেমে গিয়েছে। বাড়িঘরগুলো যেগুলো ডুবেছিল সেগুলো কিন্তু অনেকটা পানি নেমে কিন্তু গেছে, এবং মানুষের যে দুর্ভোগ ছিল সেটা কিন্তু অনেকটা কমেছে। তবে একেবারে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোর রাস্তাঘাট তলিয়ে রয়েছে, ফলে যোগাযোগের কিছুটা সমস্যা রয়েছে এসব অঞ্চলের মানুষ। আর একটি বিষয়, পানি কমার সাথে সাথে কিন্তু নদী ভাঙন তীব্র হয়েছে। বিশেষ করে তিস্তা
ধরলা এবং দুধকুমার নদের প্রায় 9টি স্থানে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিন্তু রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা এবং বিদ্যানন্দ ইউনিয়ন, সদর উপজেলার হচ্ছে যাত্রাপুর ইউনিয়ন এবং নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের বালাবাড়ি এবং কচাকাটা ইউনিয়নের বালাহাট এলাকায় কিন্তু তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে এখানকার মানুষ কিন্তু অনেকেই ঘর বাড়ি হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এই সমস্ত ভাঙ্গন প্রতিরোধে কিছু কিছু জায়গায় এমার্জেন্সি ওয়ার্ক হিসেবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙ্গন রোধ চেষ্টা করছে। তবে সেখানকার মানুষের যেটি আর্তি সেটি হচ্ছে যে স্থায়ী বাঁধ চায় তারা, কারণ প্রতি বছর বন্যার শুরু এবং শেষ হওয়ার সময়ে কিন্তু ব্যাপক আকারে ভাঙ্গন সৃষ্টি হয় এবং অনেকের ঘর বাড়ি কিন্তু ভাঙ্গনের শিকার হয়। তো সেখানকার মানুষের দাবি যে দ্রুত একটি ভাঙ্গন রোধের ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটি বিষয়, এই বন্যায় কিন্তু কৃষিতে কিছুটা ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী 1320 হেক্টর আবাদি জমি কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছিল। তবে যে বন্যায় ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত নিরূপণ করেনি কৃষি বিভাগ। নিরূপণ করলে হয়তো জানিয়ে দেওয়া যাবে। তো সব মিলিয়ে বলা যায় যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি ব্যাপক উন্নতি হয়েছে। দুর্ভোগ যেটি ছিল সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। এদিকে গাইবান্ধার একসময়ের খরস্রোতা আলাই নদী এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পৌরসভার সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস উৎপাদন প্রকল্প বন্ধ থাকায় সেখানকার সব বর্জ্য ফেলা হচ্ছে এই নদীতে। ফলে নদীর পানি প্রবাহ বন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ সহ চরম দুর্ভোগে এলাকাবাসী। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। দেখে বোঝার উপায় নেই এটি নদী নাকি ময়লার ভাগাড়। একসময়ের ভরা যৌবনা আলাই নদীটির এখনই বেহাল দশা। গাইবান্ধা পৌরসভার এই আলাই নদীটির পানি প্রবাহ সচল রাখতে 2012-13 অর্থ বছরে সরকারি অর্থায়নে পুনঃখনন করা হয়। একই বছরে নদীর তীর ঘেঁষে চালু করা হয় বর্জ্য ব্যবস্থাপনা ও বায়োগ্যাস উৎপাদন প্রকল্প। সেখানে পৌরসভার সব বর্জ্য নিয়ে বায়োগ্যাস উৎপাদনের কথা থাকলেও 2015 সাল থেকে সেটি বন্ধ রয়েছে। ফলে বর্জ্য এখন ফেলা হচ্ছে আলাই নদীতে। এতে ভরাট হয়ে গেছে নদীর 2/3 আর পরিবেশ দূষণের ফলে ভোগান্তিতে পড়েছেন এলাকার মানুষ। পৌরসভার যে ময়লা ফালানো বাউন্ডারি পার হয়ে নদী ভরে যাচ্ছে। সরকারের কাছে আবেদন আমাদের এইটা ঠিক করে দিন। 6 মাস মাছ মারতাম, 6 মাস কৃষিকাজ করে খাইতাম, সেটা আমাদের নাই। আমার অবসল অবস্থা। আসলে গ্যাস কারখানা 18 বছর আগে মনে করো যে উদ্বোধন হয়েছে, 2 বছর চলাচল করছে, তারপর থেকেই বন্ধ। গন্ধ বের হয়, বাচ্চা কাচ্চাও অসুস্থ থাকে, এখানে লোকজন আসতে পারে না। এদিকে খুব শীঘ্রই এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। দ্রুততম সময়ে পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দেব, কারণ নদী বন্ধ করার যৌক্তিক কোনো কারণ নেই। নদী শাসন কমিশনও রীতিমতো এখানে অনেক সক্রিয়। আলাই নদীটি বর্ষাকালে শহরের পানি নিষ্কাশন সহ ফসলের সেচ ও মৎস্য চাষে ব্যবহার হতো। তাই নদীটিকে আগের রূপে দ্রুত ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। মৌসুমী রহমান, RTV। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর এখন 10 চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলাপ আলোচনা। চুক্তি ও সমঝোতা দুই দেশের পারস্পরিক স্বার্থের জায়গা ঠিক রেখেই সম্পন্ন হয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। তবে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারতের সাথে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে প্রভাব ফেলবে বলে শঙ্কা করছেন কূটনীতিকরা। শাকিলা কর্মের রিপোর্টে বিস্তারিত। বর্তমানে ভারত ও বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত। একই সাথে দুই দেশের সম্পর্কের যে উন্নয়নের ধারা তা অব্যাহত জোরদার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের ভারসাম্য কূটনীতি অনুসরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সবই মিউচুয়াল ইন্টারেস্টে, কোনোটার মধ্যে এরকম কোনো চুক্তি নাই যেটা এক পক্ষের জন্য ভারী আরেক পক্ষের জন্য ভারী না। লাভ লোকসানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেক বেশি জেনারেস, সেই বিষয়ে ভারত কোনো দ্বিমত করে না। তবে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়ে দুই দেশের কূটনীতিক পর্যায়ের আলোচনা চললেও ভারতের কিছুটা মানবিক দিক বিবেচনা করা উচিত বলেও মত দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। অপারেশনাল লেভেলে কি হচ্ছে এবং অপারেশনাল লেভেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই অত্যন্ত ভালো ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত। আমার মনে হয় বর্ডার এরিয়াতে, বর্ডার হার্ট, বর্ডার ইকোনমি, বর্ডার রিলেশনশিপ গুলিকে আরো অনেক বেশি মানবিক দিক থেকে দেখে বিষয়টাকে সুরাহা করা যেতে পারে।
আগামী মাসে প্রধানমন্ত্রী চীন সফরের আগে তিস্তা চুক্তিতে বাংলাদেশে ভারতের কাজ করার বিষয়টি ভালোভাবে দেখছেন না সাবেক এই কূটনীতিক। বলেন, দীর্ঘদিন ধরে চীনও একই প্রস্তাব দিয়ে আসছিল, ফলে ভারতের প্রস্তাব গ্রহণ অনেকটা নেতিবাচক সিদ্ধান্ত বলেও মত দেন তিনি। $100 কোটি করেছিল, এটা তো পুরান চাইনিজ প্রস্তাবটা আমরা তখন গ্রহণ করি নাই, কারণ আমরা আশা করছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে তিস্তা চুক্তি হবে। চাইনিজ প্রস্তাবটা যদি ইন্ডিয়ানরা নিয়ে এটা করে, তারপরে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাতে যায়, তো এটা একটা বাচ্চাও বুঝতে পারে এটার এফেক্টটা, ডিপ্লোম্যাটিক এফেক্ট। এর বাইরে সফরের মধ্যে ই ভিসা চালু, ঢাকা কলকাতা, রাজশাহী কলকাতা, চট্টগ্রাম কলকাতা সহ যে যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যুক্ত হয়েছে তা দুদেশকে লাভবান করবে। এছাড়া পারস্পরিক বিশ্বাস এবং আস্থার যে জায়গা, সেটি এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি। শাকিলা করিম, RTV, ঢাকা। পারিবারিক কলহ, মানসিক বিষণ্ণতা, মাদকাসক্তি, পরকীয়া ও বেকারত্বের মতো নানা কারণে জটিল মানসিক সমস্যায় ভুগছে দেশের 18% মানুষ। পারিবারিক ও সামাজিক সহযোগিতা না থাকায় ভুক্তভোগীদের অনেকেই বেছে নেয় আত্মহননের পথ। সমস্যাগুলো চিহ্নিত করে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় সুফিয়ান ফারাবির 3 পর্বের ধারাবাহিকের আজ প্রথম কিস্তি। নানা কারণে দুশ্চিন্তা বাড়ছে সব শ্রেণীর মানুষের। কেউ আছেন আর্থিক অনটনে, কারো সমস্যা পারিবারিক কলহ, কারো আবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পেরে তিরস্কার শুনে মন খারাপ। সব মিলিয়ে বিষণ্ণতা নিঃশ্বাস ফেলছে ঘাড়ে। বিষণ্ণতার এই রোগ গ্রামের মানুষের জীবনে ততটা প্রভাব না ফেললেও শহুরে মানুষের যেন পিছু ছাড়ে না। বাংলাদেশের অন্তত 18% মানুষ মানসিক বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের মধ্যে থেকে 10% মানুষ জীবনে কখনো কখনো আত্মহত্যার কথা ভেবেছিলেন। আর এই আত্মহত্যাকারীদের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেছে তাদের 61%রই মানসিক বিভিন্ন সমস্যা ছিল। তাই আত্মহত্যার প্রধান কারণ হিসেবে মানসিক সমস্যাকে বিবেচনা করতে চায় বিশেষজ্ঞরা। 1991 থেকে 2016 সাল পর্যন্ত বলতে গেলে আত্মহত্যা নিয়ে তেমন কোনো গবেষণাই হয়নি। এরপর বিষয়টি নিয়ে গবেষণা শুরু হয় জোরে সোরে। সমীক্ষা বলছে 2023 সালে 513 জন শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নেয়। আগের বছর যা ছিল 532। তবে বছরে ঠিক কতজন আত্মহত্যা করছে সরকারিভাবে সে তথ্য জানা যায় না। আর গবেষণার জন্য একেই মূল প্রতিবন্ধকতা মনে করেন এই মনোবিজ্ঞানী। সরকারি পর্যায়ে বা অন্যান্য পর্যায়ে এরকম কোনো আত্মহত্যা প্রতিরোধের ন্যাশনালভাবে কোনো ভিজিবল কোনো স্টেপ দেখা যায় না। এবং সারপ্রাইজিংলি বাংলাদেশে এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে সাধারণ অ্যাডাল্ট পার্সনদের মধ্যে আত্মহত্যা নিয়ে কোনো গবেষণাই হয়নি। আত্মহত্যার কোনো প্রিসাইজ ডেটা নাই, কতজন মানুষ মারা যাচ্ছে, কত বয়সে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, সেটা দেশ জুড়ে কোনো ডেটা নাই। আপনি কীভাবে প্রিভেন্ট করবেন? রিস্ক ফ্যাক্টর আপনি জানেন না, সেই পলিসি দিয়ে আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন? মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রকাশনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রাউফুর নাহারের। আত্মহত্যা প্রবণতা রোধে ছোটবেলা থেকেই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। বিষণ্ণতা সম্পর্কে সচেতনতাটা ছড়ানো আমাদের খুবই প্রয়োজন। তার সুরক্ষাও নিশ্চিত করা, তাকে গাইডেন্সও দেওয়া, আবার তাকে কিছু মাত্রায় স্বাধীনতাও দেওয়া, যেন সে নিজেকে আবিষ্কার করতে পারে। তো এটা হলো নিরাপদ বন্ধনের একটা বৈশিষ্ট্য, যে আমি আছি, তুমি দুনিয়াকে আবিষ্কার করো, আমি আছি, তোমার প্রয়োজনে তোমার পাশে আছি এবং তোমাকে আমরা সবাই ভালোবাসি। শিশুদের মানসিক বিকাশে নতুন শিক্ষাক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্তির উদ্যোগকে ইতিবাচক বলে মনে করেন তিনি। স্বাস্থ্য সুরক্ষা নামের যে বিষয়টি যুক্ত করা হয়েছে নতুন শিক্ষাক্রমে, সেটি আসলে শিক্ষার্থীদের নিজের আবেগ সম্পর্কে সচেতন করার জন্য দক্ষতার প্রশিক্ষণের একটা ব্যবস্থা। তারা যেন তাদের ইমোশনগুলোকে, আবেগ অনুভূতিগুলোকে বুঝতে পারে, তারা যেন তাদের মনকে বুঝতে পারে, শরীর এবং মনকে বুঝতে পারে, এটাই মূল উদ্দেশ্য। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আত্মহত্যার হার কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। এদিকে কাগজে কলমে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সম্ভাব্য আশা নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যাল গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 6:30টায়।
বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। সেমিফাইনালে খেলতে একই সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানও। এদিকে আজ রাতে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাত 8:30টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে ভারত হারালেই বাংলাদেশ ও আফগানিস্তানের সেমিফাইনালের আশাটা টিকে থাকবে। ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে খুব একটা দেখা মিলছে না মাছের রাজার। এ কারণে দামও বেশ চড়া। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না বলে জানান জেলেরা। রূপালী ইলিশের আমদানি কম হওয়ায় নদী উপকূলীয় অধিকাংশ আড়তে ব্যবসা বন্ধ হওয়ার পথে। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। পদ্মা মেঘনা নদীর চাঁদপুরের নৌ সীমানার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত 50 লাখের বেশি জেলে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এ সময় যেখানে ইলিশ মাছ আমদানি হতো 500 থেকে 600 মন, সেখানে আমদানি হচ্ছে মাত্র 7 থেকে 8 মন ইলিশ। এতে স্থানীয় চাহিদাই মিটছে না, তার উপর দামও বেশি। নদীর নাব্যতার সংকট, পানি দূষণ ও নিষেধাজ্ঞার সময় কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার কারণে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে জানান মৎস্য ব্যবসায়ীরা। অভিযানের টাইমে ধরে পুলিশ প্রশাসন কিছু পয়সা খায়া জাল বাইতে দেয়, বিভিন্ন জাল বাইতে দেয়, এই জন্য আমাকে চাঁদপুর থেকে মাছ বিলীন হয়ে যেতেছে। ধীরে ধীরে পানি দূষিত হচ্ছে, অবাধে কারেন্ট জাল বাইতেছে, ঝাটকা মাছ ধরতেছে। কারেন্ট জালটার কারণে আমাদের দেশে ঝাটকাটা ধরার কারণে আমাদের মাছটা আমদানিটা অনেকটা দিন দিন কমতেছে। মাছের সংখ্যাটাও কম, 2 দিন হয় 2 দিন হয় না, লেবার বসে থাকে মাছ না থাকার কারণে। আগে প্রতিদিন যেমন 500-600 মন মাছ আসতো এই ঘাটে, এখন মাছ আসে 4 মন 5 মন, এই জন্য মাছের রেটটা অনেক হাই। গতবার যখন এখানে মাছ কিনতে এসেছি, এসে দেখি যে ইলিশের জন্য পা রাখা যায় না, ঘাটে ইলিশ খুবই কম। গতবার যখন আপনার 800-900 গ্রাম ইলিশ কিনেছি আপনার 1200-1100 টাকা, এবার এসে দেখে সেই ইলিশ মাছ আপনার 1600-1700 টাকা। মৎস্য আড়তে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেশি হওয়ার কারণে জাতীয় মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা। নদীতে পানি বাড়লে পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশা স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের। নাদিরা সুলতানা, RTV। আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার দাগেস্তানে ভয়াবহ হামলায় 15 জনেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও অনেকে। জানা যায় স্থানীয় সময় সোমবার দাগেস্তান প্রজাতন্ত্রে ইহুদিদের একটি উপাসনালয়, 2টি চার্চ ও পুলিশের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। একে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। হামলায় জড়িতদের খোঁজে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। তবে হামলার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। চীনে ভূমিধসে নিহত হয়েছে অন্তত 8 জন। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি পাহাড়ি গ্রামে ভূমিধসের ঘটনায় 4টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। প্রাণহানির এই ঘটনা ঘটে। দেশের বিভিন্ন প্রান্তে বৈরী আবহাওয়ার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হুবেই ও আনহুই সহ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ। এসব রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে জারি করা হয়েছে সর্বোচ্চ 4 নম্বর সতর্কতা সংকেত। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। অবরুদ্ধ উপত্যকাটিতে জাতিসংঘের সহায়তা সংস্থা UNRW এর প্রধান কার্যালয়ে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 8 জন। গাজার আল মাওয়াসিতে উদ্বাস্তুদের তাঁবু ঘিরে রেখেছে ইসরায়েলি ট্যাঙ্ক। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিতে নিহত হয়েছে আরও 2 শিশু। এ নিয়ে অপুষ্টিতে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 31 জনে। এদিকে গাজা, লেবানন ও আরও অন্যান্য এলাকায় যে কোনো ধরনের হামলা ও পদক্ষেপ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। খেলার খবর, ফুটবল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ এর হাই ভোল্টেজ ম্যাচে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো জার্মানি। ঘরের মাঠ ফ্রাঙ্কফুর্ট অ্যারিনায় বদলি হিসেবে নামা নিকোলাস ফুলক্রুগের গোলে সুইজারল্যান্ডের সঙ্গে 1-1 গোলের সমতায় নিয়ে গ্রুপ এ এর শীর্ষস্থান নিশ্চিত করল জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা।
এই গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে শেষ 16 জায়গা করেছে সুইজারল্যান্ড। ম্যাচের 28 মিনিটে ড্যান অ্যান্ডয়ের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইস বাহিনী। ম্যাচ জুড়ে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকা জার্মানি স্বস্তির গোল পায় ম্যাচের যোগ করার সময়। এদিকে ইউরো চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইতে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টায়। হারলেই বিদায় নিশ্চিত হবে ক্রোয়েটদের। আর 1 পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ইতালির। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে নকআউট পর্ব নিশ্চিত করা স্পেন। অর্ণগোফের রিপোর্টে বিস্তারিত। স্পেনের কাছে 1-0 গোলে হেরে ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের সংখ্যা থেকে যাওয়ায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না দোন্নারুম্মা জর্জিনহোরা। প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে সরাসরি নকআউটে পা রাখবে ইতালি। কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে আলবেনিয়া স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডের শিকে ছিড়বে আজ্জুরিদের। এমন ম্যাচে লেফট ব্যাক ফেদেরিকো দিমার্কোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানায় কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী বড় ধাক্কা খায় আলবেনিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা জিতলে যাবে নকআউটে। ড্র করলেও সম্ভাবনা আছে যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে, আর আলবেনিয়া ড্র করলে নকআউটে যাবে তারাই। দলের মধ্যমণি লুকা মদ্রিচ নেই কাঙ্ক্ষিত ছন্দে, যদিও প্রয়োজনের সময় খোলস ছেড়ে বেরোনোর নজির আছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে ব্রোজোভিচ সহ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করবেন কোচ জাতকো দালিচ। বাঁচা মরার এই লড়াইতে ক্রোয়েটদের অনুপ্রেরণার বড় জায়গা। 80 বছরে তাদের হারাতে পারেনি ইতালি। অরণ্য গফুর, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।